নমস্কার। একাডেমি অফ ফোকলোর আয়োজিত দিব্যজ্যোতি তুলিকা মজুমদার স্মারক বক্তৃতামালার আজ পঞ্চম বক্তৃতা। আমরা আজ অধ্যাপক নির্মল দাস, ত্রিপুরা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ, স্যারের কাছে তার বক্তৃতা শুনব। তার বক্তৃতা শিরোনাম শতবর্ষে পূর্ববঙ্গ গীতিকা, একটি বিপ্রতীপ উপস্থাপন। আমি একটু স্যারের পরিচিতি বলি। ডক্টর নির্মল দাস ত্রিপুরা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগে অধ্যাপক। উত্তর পূর্ব ভারতের বাংলা সাহিত্য ও সংস্কৃতি অধ্যয়নের সঙ্গে সঙ্গে লোক সংস্কৃতি বিষয়েও তিনি নিয়মিত অধ্যয়ন করেন এবং লেখালেখি করেন। ত্রিপুরা রাজ্যের আদিবাসী সংস্কৃতিও তার ভাবনার বিষয়। এখনো পর্যন্ত তার প্রকাশিত বইয়ের সংখ্যা ৩১। বিভিন্ন সাহিত্য পত্রিকায় ছাপা হয়েছে অসংখ্য প্রবন্ধ, যার সবগুলি হয়তো এখনো পর্যন্ত পুস্তক আকারে প্রকাশিত হয়নি, এমনও আছে। সম্প্রতি বাংলাদেশ থেকে তাকে আন্তর্জাতিক অদ্বৈত মল্লবর্মন সম্মাননা প্রদান করা হয়েছে। কৃতি মানুষটির কিছু বই আমি বলি: পটভূমি ত্রিপুরা, দর্পণে দ্বাদশ উপন্যাস, লোক সংস্কৃতি তত্ত্ব পরিক্রমা, পুণ্য শ্লোক ঈশ্বরচন্দ্র, শতাব্দী ত্রিপুরা, নাওই পাখির গল্প, উত্তর পূর্বের বাংলা ছোট গল্প প্রসঙ্গ ১ এবং ২, ত্রিপুরার উপজাতি সংস্কৃতি, প্রসঙ্গ লোক সংস্কৃতি ও ত্রিপুরা, এমন আরো অজস্র বই স্যারের রয়েছে। আমরা এমন একজন কৃতি মানুষকে, অধ্যাপক ডক্টর নির্মল দাসকে আমাদের মধ্যে আজকে শুনতে পাবো, এটা আমাদের কাছে একটা বিশাল পাওয়ার জায়গা। আমরা আর দেরি না করে স্যারকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সঞ্চালিকা ডক্টর সম্পান চক্রবর্তীকে ধন্যবাদ জানাচ্ছি। একাডেমি অফ ফোকলোর আয়োজিত দিব্যজ্যোতি তুলিকা মজুমদার স্মারক বক্তৃতামালায় আমাকে গবেষণাপত্র উপস্থাপনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। ফেসবুক লাইভে বক্তব্য সম্প্রচারিত হচ্ছে। একাডেমি অফ ফোকলোর আমাকে সম্মানিত করেছে। আমি ডক্টর মাধুরী সরকারকে এর জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তিনি আমাকে এখানে কথা বলার সুযোগ করে দিয়েছেন। একাডেমি অফ ফোকলোরের সঙ্গে দেশের বিখ্যাত লোকসংস্কৃতিবিদেরা যুক্ত রয়েছেন। তাদের কর্মপ্রক্রিয়া ছড়িয়ে রয়েছে সারা দেশময়। দিব্যজ্যোতি তুলিকা মজুমদার স্মারক বক্তৃতামালায় বক্তব্য রেখেছেন অধ্যাপক সুরঞ্জন মিদ্দে, ডক্টর রত্না রশিদ, অধ্যাপক আনোয়ার উল করিম প্রমুখ পণ্ডিতজনেরা। এখানে বক্তব্য রেখেছেন অধ্যাপক পল্লব সেনগুপ্ত। তিনি এই সংস্থার সঙ্গে গভীরভাবে যুক্ত। তিনি আমার শিক্ষক, লোকসংস্কৃতি বিদ্যাচর্চার গুরু। স্যারকে আমার প্রণাম জানাচ্ছি। আমার উপস্থাপিত গবেষণাপত্রটির শিরোনাম হচ্ছে শতবর্ষে পূর্ববঙ্গ গীতিকা, একটি বিপ্রতীপ উপস্থাপন। ১, পণ্ডিত দীনেশচন্দ্র সেন সম্পাদিত পূর্ববঙ্গ গীতিকা প্রথম খণ্ড দ্বিতীয় সংখ্যা ১৯২৩ প্রকাশের শতবর্ষ আসন্ন। অবশ্য ক্রমান্বয়ে ১৯২৩, ১৯৩০, ১৯৩২ খ্রিস্টাব্দে পরপর এর আরো ৩টি খণ্ড প্রকাশিত হয়েছে। তিনি আবার এগুলোর ইংরেজি অনুবাদ করে বৃহত্তর পাঠক মণ্ডলীর দরবারে পৌঁছে দিতে চেয়েছেন। তার এই উদ্দেশ্য
সফল হয়েছে। আলোচক, সমালোচক, গবেষকেরা ব্যাপকভাবে আলোড়িত হয়েছেন। ক্ষিতীশচন্দ্র মৌলিকের মতো সংগ্রাহকও ক্ষেত্র সমীক্ষার কাজে নতুন করে ব্রতী হয়েছেন। এর চেয়ে বড় কথা হলো ময়মনসিংহ গীতিকা তথা পূর্ববঙ্গ গীতিকাগুলো যে লোকসম্পদ অর্থাৎ লোকসংস্কৃতির উপাদান, এ কথা পণ্ডিতজনেরা বলেছেন। অধ্যাপক সুখময় মুখোপাধ্যায় অবশ্য ময়মনসিংহ গীতিকার ভূমিকা লিখতে গিয়ে বিপরীত কথাই বলেছেন। তিনি বলেন, এদের লোকসাহিত্য বলার কোনো কারণ নেই। অথচ সম্পাদিত গ্রন্থটির প্রারম্ভে রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু কথা মুদ্রিত হয়েছে, যেখানে পূর্ববঙ্গ গীতিকাগুলোকে তিনি স্পষ্ট করেই লোকসাহিত্যের মর্যাদা দিয়েছেন। রবীন্দ্রনাথ লিখেছেন, উদ্ধৃতি, ময়মনসিংহ থেকে যেসব গাথা সংগ্রহ করা হয়েছে তাতে সহজেই বেজে উঠেছে বিশ্ব সাহিত্যের সুর। কোন শহরে পাবলিকের ফরমাসের ছাঁচে ঢালা সাহিত্য তো সে নয়, মানুষের চিরকালের সুখ দুঃখের প্রেরণায় লেখা সেই গাথা। যদি বা ভিড়ের মধ্যে গাওয়া হয়েও থাকে, তবু এ ভিড় বিশেষ কালের ভিড় নয়। তাই এই সাহিত্য সেই ফসলের মতো যা গ্রামের লোক আপন মাটির বাসনে ভোগ করে থাকে, তবুও তা বিশ্বেরই ফসল, ধানের মঞ্জরি। উদ্ধৃতি শেষ। রবীন্দ্রনাথ আরো লিখেছেন, কাব্য পরিচয়ে যে বাউলের গানগুলি আছে সে আমার মাথায় কিংবা কলমে আসতো না, লোক ঠকাতে গেলে নিশ্চয় ধরা পড়ত। ময়মনসিংহ গীতিকাও অনেকটা তাই। প্রচলিত লোকসাহিত্যের গ্রন্থসত্ত্ব থাকে না, মুখে মুখে তার ব্যবহার চলে, নানা হাতের ছাপ পড়ে, তবু মোটের উপর তার ঐক্যধারা নষ্ট হয় না। ওর মধ্যে যে একটা আশ্চর্য কবিত্ব আছে, ইতিপূর্বে তার এমন দুর্যোগ ঘটেনি যাতে একেবারে তার সুর কেটে যায়, তাল কেটে যায়। ওর ভিতরকার জিনিস রয়ে গেছে, সেটা নষ্ট করার সাধ্য কারণেই। বাইরে দুটো একটা জায়গায় একটু আধটু চুনবালির পলস্তারা লাগালেও ইমারতটা বাতিল হয়ে যায় না। ময়মনসিংহ গীতিকার কাল নির্ণয় চলে না, জাত নির্ণয় চলে। ওটা আবহমান কালের, ওটা কেবল কলেজি কালের বাইরে। এই কাল ওতে রিফু করতে যায় যদি, সেটা তখনই ধরা পড়ে এবং সেটাতে সবটার দাম নষ্ট হবে না। উদ্ধৃতি শেষ হলো। এককালে ময়মনসিংহ গীতিকা তথা পূর্ববঙ্গ গীতিকাগুলো জনসমক্ষে পালার আকারে পরিবেশিত হয়েছে। বর্তমানকালে চিত্ত মনোরঞ্জনকারী অসংখ্য মাধ্যম রয়েছে। তাছাড়া সাম্প্রতিককালে অনায়াসেই এইসব মাধ্যমের সাহায্যে আনন্দ গ্রহণের সুযোগ পেয়ে যাচ্ছে মানুষ। বিজ্ঞানের যখন এমন অভূতপূর্ব উন্নতি হয়নি, তখন বিনোদনের উপকরণও খুব বেশি ছিল না। বঙ্গভূমিতে গীতিকার গায়কেরা এগুলো পরিবেশনের মধ্য দিয়ে আনন্দ দান করতেন। যারা এগুলো পরিবেশন করেন তারা শিল্পী। এইসব গীতিকা পরিবেশন করে তাদের কেউ কেউ জীবিকা নির্বাহ করতেন। সেকালে ঘটে যাওয়া কোনো গুরুত্বপূর্ণ ঘটনা, কোনো রাজা জমিদারের প্রণয়, লোভ, কামনা, বাসনা, প্রতিহিংসা অথবা তাদের উত্থান পতনের মতো চিত্ত আলোড়নকারী ঘটনাকে অবলম্বন করে পালাকার রচনা করতেন দীর্ঘ গান। তার সঙ্গে কথাও যুক্ত থাকতো কখনো কখনো। গায়ক তথা পরিবেশক নিশ্চয় পরিবেশনকালে আকর্ষণীয় পরিবেশ তৈরি করতে পারতেন। এসবের চৌম্বকীয় ক্ষমতায় শ্রোতা দর্শকের আবিষ্ট হয়ে থাকতেন, তাদের চিত্ত বিনোদন ঘটত। রোমান্টিকতায় মোড়া অপূর্ব প্রেম আখ্যানমূলক গীতিকাগুলোতে কেবল নরনারীর কথাই প্রাধান্য পেয়েছে। অধ্যাপক অসিত কুমার বন্দ্যোপাধ্যায় পূর্ববঙ্গ গীতিকার পালাগুলোকে বিষয়বস্তুগত দিক থেকে 3 ভাগে ভাগ করেছেন। তিনি লিখেছেন, এই পালাগুলিতে বিষয়বস্তুগত 3টি ধারার পরিচয় পাওয়া যায়: লৌকিক প্রণয় গাথা, ঐতিহাসিক রোমান্টিক আখ্যান, বিশুদ্ধ ঐতিহাসিক আখ্যান। লৌকিক প্রেম এবং তাহার বাধা বিপত্তি ও পরিণাম লইয়াই অধিকাংশ পালা রচিত হইয়াছে এবং শ্রেষ্ঠ পালাগুলি
এই শ্রেণীর অন্তর্গত। উদ্ধৃতি শেষ করলাম। পালাগুলোর বিষয়বস্তুতে ধর্ম কোনো বাধার প্রাচীর তৈরি করেনি। হিন্দু জমিদার বা মুসলমান কাজী কর্তৃক হিন্দু কন্যা অপহরণের কাহিনী বর্ণনা করেছেন পল্লী কবি। কবি এক্ষেত্রে কুণ্ঠাহীন। আবার পালাগান হয়তো পরিবেশিত হচ্ছে কোনো মুসলমান গৃহস্থের বাড়িতে। হিন্দু মুসলমান নির্বিশেষে লোকবৃত্তির সাধারণ মানুষ গীতিকা পালাগুলোর শ্রোতা তথা উপভোক্তা। অধ্যাপক অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের আরো কয়েকটি পংক্তি এখানে যোগ করছি। মধ্যযুগে শেষ ভাগে দেবদেবীর কথা বাদ দিয়া পাঁচালী ছড়া গাথাকারেরা যে মতজীবী নরনারীর বিরহ মিলনের কথাকে একটা সহানুভূতির রসে আর্দ্র করিয়া প্রকাশ করিয়াছেন, তাহার জন্য ধন্যবাদার্হ। উদ্ধৃতি শেষ। পণ্ডিত আলোচকেরা এসব গীতিকার অন্তর্গত মানবীর প্রেম ও ধর্মনিরপেক্ষ স্বরূপকেই বিশেষভাবে আলোকে আনতে চেয়েছেন। অবশ্য নন্দদুলাল সেনগুপ্ত এ সম্পর্কে ভিন্ন কথাই উচ্চারণ করেছেন। তার অভিমত হলো, এদেশের পারিবারিক স্বাধীন পরিবেশে স্বাধীন ভালোবাসা কোনোদিন প্রশ্রয় পায়নি। তাই পরকীয়াবাদকে এদেশে ধর্ম বলে চালাতে হয়েছে। তাই বিদ্যাসুন্দরকেও শেষ পর্যন্ত কালীমাহাত্ম্য দিয়ে বাঁচাতে হয়েছে। এদেশে বর্ণাশ্রম বিরুদ্ধ প্রেম এবং তার জন্য সমাজের বিরুদ্ধে বিদ্রোহ, এ সত্যই অদ্ভুত। নন্দদুলাল সেনগুপ্তর দৃষ্টিভঙ্গির নিরিখেও বিষয়টিকে ভেবে দেখা যেতে পারে। পণ্ডিতেরা গীতিকার জন্মস্থান হিসেবে খুব নির্দিষ্ট করে বলেন যে ময়মনসিংহ জেলার পূর্বভাগে গীতিকাগুলোর জন্ম হয়েছে। এই মাটি যে সাহিত্য সৃষ্টির পক্ষে অনুকূল, এমন অভিমত জানিয়েছেন কেউ কেউ। যুক্তি হিসাবে দেখানো হয় যে ব্রাহ্মণ্য ধর্ম ও সংস্কৃতি সুদীর্ঘকাল সেখানে প্রবেশ করতে পারেনি। তাছাড়া সেখানে নানাবিধ আদিবাসী পাহাড়ি জাতির নিত্য আনাগোনা চলিত। মুসলমান ধর্মান্তরীকরণ সেখানে পুরাদমে চলিয়াছিল। তাই গীতিকা রচিত হবার অনুকূল পরিবেশ সেখানে গড়ে উঠেছিল। অধ্যাপক অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের আরো কয়েকটি পংক্তি এখানে যোগ করছি। সুতরাং স্থানীয় হিন্দুদের মধ্যে রক্ষণশীল মনোভাব ততটা ছিল না। থাকিলে ব্যর্থ প্রেমে হিন্দু রমণীর আজীবন কুমারী থাকিবার কাহিনী এবং অসবর্ণ বিবাহের গল্প শ্রোতৃ সমাজে জনপ্রিয় হইতে পারিত না। উদ্ধৃতি শেষ। এসব কথাগুলো গুরুত্ব সহকারে ভেবে দেখা এবং পর্যালোচনার আবশ্যকতা রয়েছে। 2. পূর্ববঙ্গ গীতিকা যে লোকসংস্কৃতির উপাদান, সে বিষয়ে পণ্ডিতজনেরা একমত হয়েছেন। তবে এগুলো যে ময়মনসিংহের লোকজ সম্পদ, আশ্চর্যজনকভাবে একথাই বারবার উচ্চারিত হয়েছে। অথচ ক্ষিতীশচন্দ্র মৌলিক যখন গীতিকাগুলোর আবারও সংগ্রহের কাজে ব্রতী হয়েছেন, তখন ময়মনসিংহ অঞ্চল ছাড়াও আরও কিছু কিছু স্থানে সেসবের সন্ধান পেয়েছেন। মৌলিক মহাশয় বলেছেন, 1933 খ্রিস্টাব্দ হইতে 1956 খ্রিস্টাব্দ পর্যন্ত আমি ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, নোয়াখালী, চট্টগ্রাম ও ত্রিপুরা এই 6টি জেলা হইতে প্রাচীন পালাগান সংগ্রহ করি। সেন মহাশয়ের সংগ্রাহকগণের অনুসন্ধানও ওই 6টি জেলায় সীমাবদ্ধ ছিল। স্পষ্টতই শুধুমাত্র ময়মনসিংহ নয়, বঙ্গভূমির অন্যান্য অঞ্চলেও যে গীতিকাগুলোর জন্ম হয়েছিল তা মেনে নেওয়া যেতে পারে। একটি জায়গায় গীতিকার জন্ম হলে তা অন্যত্র ছড়িয়ে পড়ে। এ কারণেই হয়তো দীনেশচন্দ্র সেন তার গীতিকা সংগ্রহের প্রথম খণ্ডটিকে ময়মনসিংহ গীতিকা নামকরণ করলেও পরবর্তী খণ্ডগুলোকে বলেছেন পূর্ববঙ্গ গীতিকা। ক্ষিতীশচন্দ্র মৌলিক তার সম্পাদিত প্রাচীন পূর্ববঙ্গ গীতিকা 7ম খণ্ডের ভূমিকায় লিখেছেন, সাধারণত যে অঞ্চলের ঘটনা অবলম্বনে গাথাটি রচিত হইয়াছে, সেই অঞ্চলের আদিবাসী গায়েনের খাতার দৃষ্টে আমি গাথা সংগ্রহ করিয়াছি। এটাই সত্য যে কোন অঞ্চলে মনে থাকার মতো বা উল্লেখযোগ্য কোনো ঘটনা সংঘটিত হলে প্রথমে তা সেই অঞ্চলটিকেই আলোড়িত করবে।
সেই অঞ্চলে বসবাসকারী বা অন্য কোনো অঞ্চলের কবি এটিকে পালার আকারে রূপদান করবেন। ফলে সব গীতিকাই ময়মনসিংহ অঞ্চলের লোককবির সৃষ্টি এমন কোনো তত্ত্ব মেনে নিতে কষ্ট হয়। উদাহরণস্বরূপ, আয়নাবিবি পালাটি রয়েছে ক্ষিতীশচন্দ্র মৌলিক সম্পাদিত প্রাচীন পূর্ববঙ্গ গীতিকার প্রথম খণ্ডে। আবার তা রয়েছে দীনেশচন্দ্রের পূর্ববঙ্গ গীতিকার প্রথম খণ্ডে। পালাটির ভূমিকায় পালার কয়েকটি পংক্তির উল্লেখ সহ ক্ষিতীশচন্দ্রের অভিমত নিম্নরূপ: চাঁদের ভিটাত মামুত উজ্জাইল সদাগর, আরে ভালা তার কথা শুনো দিয়া মন রে, নারাইল খলার কাঞ্ছা বাইয়া চলে ভেরামন উজাইয়া, আরে ভালা পারে বাড়ি দেখিতে সুন্দর রে। ইহাতে বোঝা যায় নারায়ণখলা গ্রামের পার্শ্ববর্তী ভেরামন নদীর উদ্যানে চাঁদের ভিটা গ্রাম বর্তমান ত্রিপুরা জেলার উত্তর পূর্বাঞ্চলে ছিল। এই অনুমান যদি সত্য হয়, তবে এই পালার ভাষায় পরবর্তীকালে বিভিন্ন অঞ্চলের ভাষার অনুপ্রবেশ ঘটিয়াছে। ক্ষিতীশচন্দ্র মৌলিকের সংকলনের দ্বিতীয় খণ্ডে রয়েছে মনির ওঝা মাঞ্জুর মাউ পালাটি। সেখানে কবির জন্মস্থান পরিচিতি দেওয়া নেই, তবে ক্ষিতীশচন্দ্রের অনুমান এই, উদ্ধৃতি, এই পালাটি ভাওয়াইয়া ছন্দে সাগরী ঝাঁপ লহরে রচিত, সেই জন্য মনে হয় কবির জন্মস্থান নোয়াখালী, ত্রিপুরা অথবা চট্টগ্রামে উত্তর পশ্চিম অঞ্চলে ছিল। এই সঙ্গে ইহাও লক্ষ্য করিয়াছি, ওই সব অঞ্চলে মাঞ্জুর মাও পালা গায়কেরা গাহিয়া থাকেন, অন্যত্র এই পালা গানের প্রচলন নাই। এখানে সম্পাদকের বক্তব্য তুলে ধরার অর্থ হলো বিষয়টির স্পষ্টতা দেওয়া। পূর্ববঙ্গ গীতিকার রচয়িতারা এবং পালা গায়কেরা ছড়িয়েছিলেন সমগ্র বঙ্গদেশ জুড়ে। অধ্যাপক অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের লেখাতেও এর সমর্থন মেলে। তিনি লিখছেন, ময়মনসিংহ এবং পূর্ববঙ্গের নানা স্থান হইতে ত্রিপুরা, নোয়াখালী ও চট্টগ্রাম যে পালাগুলি আবিষ্কৃত ও প্রকাশিত হইয়াছে, অনাধুনিক বাংলা সাহিত্যে তাহা এক অভিনব ব্যাপার, তাহাতে সন্দেহ নাই। বাংলা সাহিত্যের মধ্যযুগে বাঙালি কবিরা দেবদেবীর ব্যাপক স্তুতি করেছেন, দেবদেবীর মাহাত্ম্য বর্ণনা করেছেন, অথচ এই মাটিতে বাঙালি কবিরা রচনা করেছেন গীতিকা সাহিত্য। গীতিকা রচিত হবার কারণ বর্ণনা করতে গিয়ে পণ্ডিতেরা বলেন যে সুবৃহৎ ময়মনসিংহের মতো অঞ্চলে ব্রাহ্মণ্য সংস্কৃতি প্রবেশ করার সুযোগ লাভ করেনি। ফলে তা ময়মনসিংহ বা বঙ্গের যে কোনো স্থানেই হোক, একদিকে যখন রচিত হচ্ছে মঙ্গল কাব্য, তখন সমান্তরালভাবে রচিত হয়ে চলেছে এসব গীতিকাগুলি। সুতরাং ব্রাহ্মণ্য সংস্কৃতির প্রভাব সংক্রান্ত তত্ত্বটিকে নিতান্ত গুরুত্বহীন বলে মনে হয়, বরং বিষয়টিকে ভিন্ন একটি দৃষ্টিকোণ থেকে ভাবা যেতে পারে। এমনটাই স্বাভাবিক যে আকস্মিকভাবে মাটি ভেদ করে গীতিকার জন্ম হয়নি। আপাতভাবে পণ্ডিতেরা গীতিকার জন্ম হওয়ার সময়কালকে নির্দিষ্ট করে দিয়েছেন, তারও অনেক আগেই গীতিকার জন্ম হয়েছিল, এমন একটি সম্ভাবনার কথা আমরা ভাবতে পারি। বরং ব্রাহ্মণ্য সংস্কৃতি যত প্রভাব বিস্তার করেছে, বাঙালি জাতি নিজস্ব সংস্কৃতি প্রবাহ থেকে ক্রমশ দূরে সরে এসেছে। ব্রাহ্মণ্য সংস্কার বাঙালির সাংস্কৃতিক প্রবাহের সামনে বাধা হয়ে দাঁড়ালে নতুন করে গীতিকার জন্ম নেবার গতি রুদ্ধ হয়েছে। ব্রাহ্মণ্য সংস্কৃতিতে নারীরা ব্রাত্য, তারপরও ময়মনসিংহ অঞ্চলে সেগুলোর অস্তিত্ব টিকে ছিল। কিন্তু হিন্দুরা এসব থেকে দূরে সরে এলেও মুসলমান সমাজের কবিরা গীতিকার চর্চা থেকে দূরে সরে আসেনি। পণ্ডিতেরা বলেন, ময়মনসিংহ জেলায় আদিবাসী ও পাহাড়ি জাতির নিত্য আনাগুনা চলিত, এরই প্রভাব পড়েছে বাঙালি নরনারীর মুক্ত জীবনে। পণ্ডিতেরা এমনভাবে বিষয়টি আমাদের বুঝিয়েছেন যে আমরা তা নির্দ্বিধায় মেনে নিয়েছি। কিন্তু আদিবাসী জীবন ও সংস্কৃতির দিকে নজর ফেরালে ভিন্ন এক চিত্র আমাদের সামনে হাজির হয়। আদিবাসীরা এখনো নিজেদের রক্ষণশীলতার প্রতি আস্থাবান। পাহাড়ের ঢালে তারা জুম চাষাবাদ করে, বন থেকে ফলমূল এবং মাটির নিচ থেকে আলু সংগ্রহ করে। যৌথ চাষাবাদ প্রণালীর মাধ্যমে জুম কর্ম সম্পাদিত হয়। এভাবেই বেঁচে থাকার উপযোগী করে একটা অর্থনৈতিক কাঠামো তৈরি করে নিয়েছে তারা।
আবার উৎপাদিত ফসলের বিনিময় প্রথাতে তারা অভ্যস্ত। সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়টি হলো এক একটি টোটেমীয় গোষ্ঠীর মানুষ নিজেদের টোটেম অন্তর্গত রীতি পদ্ধতি সংস্কারে গভীর আস্থা রাখে এবং মান্যতা দেয়। নারী পুরুষের মেলামেশা, নারীদের স্বাধীন জীবনাচরণ যেভাবেই হোক না কেন, সেটিও টোটেমীয় প্রথাকে পদ্ধতিকে মান্যতা দিয়েই তারা নিজেদের বৃত্তের বাইরে অন্যদের সঙ্গে মেলামেশার ক্ষেত্রেও সংযমী এবং রক্ষণশীল মনোভাবই পোষণ করে। আদিবাসীদের যখন এমনই সামাজিক অবস্থান, তখন পার্বত্য অঞ্চল ছেড়ে সমতল ভূমিতে বাঙালিদের সঙ্গে মেলামেশার যে খুব সুযোগ নেই তা বলার অপেক্ষা রাখে না। বৃহৎ ভাষা ও সংস্কৃতির আগ্রাসী চরিত্রের কথা আমরা জেনেছি, কিন্তু ছোট বাচক গোষ্ঠীর ভাষা ও সংস্কৃতির দ্বারা বড় সংস্কৃতির প্রভাবিত হওয়ার তত্ত্বটি অবাক হওয়ার মতো একটি বিষয়। ছোট বাচক গোষ্ঠীর সংস্কৃতির যৎসামান্য প্রভাব যে বড় সংস্কৃতিতে পড়ে না এমন নয়, তবে সেই প্রভাবের গভীরতা কতখানি তা জেনে নেবার জন্য কোনো ভাষাতাত্ত্বিক পণ্ডিতের প্রয়োজন পড়ে না। সে প্রভাব এমন গভীরও হতে পারে না যেখানে একটি বৃহৎ জাতিগোষ্ঠীর নারী সমাজের চারিত্রিক কাঠামোতে এমনতর একটি রদবদল ঘটে যেতে পারে। সুতরাং পণ্ডিতদের এমন বহুল প্রচলিত একটি সিদ্ধান্তকে বাতিল করে দেওয়াই বাঞ্ছনীয়। তাহলে কেন বাঙালির সাহিত্য ধারায় এমন ব্যতিক্রমী সৃষ্টির জন্ম হলো তা ভেবে দেখা প্রয়োজন রয়েছে। 3. সংস্কৃতির যে প্রবাহ তা ছন্দহীন নয়। তার ধাবমানতায় যদি পাহাড় প্রমাণ কোনো বাধা প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়, তাহলে বাক পরিবর্তন অনিবার্য হয়ে ওঠে। কিন্তু এই যে পরিবর্তন ঘটে গেল, সেসবের কারণসমূহ কোনো না কোনোভাবে তার অস্তিত্ব টিকিয়ে রাখে। সংস্কৃতির অগ্রসরমানতায় এই বিপর্যয়টুকুও প্রাসঙ্গিক। এই সত্যটুকু মূল্যহীন নয়, কোনোভাবেই একে ভুলে গেলে চলবে না। এই সত্য বাতিলযোগ্য নয়। পূর্ববঙ্গ গীতিকার পালাগুলো যে কোনো কার্যকারণ সম্পর্ক ছাড়া সৃষ্টি হয়েছে তা নয়। গীতিকা পালাগুলোর সঙ্গে মানুষের যে সম্পর্ক রচিত হয়েছিল, একালেও ছোট করে তাকে দেখার সুযোগ নেই। চাষাভুষো মানুষদের হৃদয়ের সম্পদ হলো এই গীতিকাগুলো। শুধুমাত্র আনন্দ প্রাপ্তি নয়, বরং গীতিকা পরিবেশনের সূত্র ধরে মানুষের আশা আকাঙ্ক্ষার যেমন প্রকাশ ঘটে, তেমনি প্রাপ্তি অপ্রাপ্তির বিষয়ও এখানে যুক্ত হয়ে যায়। গীতিকাগুলো ঐতিহ্যবাহী হয়েই আমাদের হাতে এসেছে। এসবের আদিরূপের শরীরে সময়ের নানা প্রলেপ যেমন পড়েছে, তেমনি হারিয়ে গেছে নানা প্রাচীন উপকরণ। এর নেপথ্যে নানা সামাজিক আন্দোলন, অস্থিরতার ইতিহাস রয়েছে। ইউরোপের এই জাতীয় বেলার্ড সম্পর্কে অধ্যাপক আশুতোষ ভট্টাচার্যের লেখা থেকে একটি অভিমত এরূপ। তাহারা অর্থাৎ কোন কোন সমালোচক এই উক্তি স্বীকার করেন নাই। তাহারা মনে করেন গীতিকা মধ্যযুগের সাহিত্যের অঙ্গ নহে, ইহা স্বতন্ত্র ও স্বাধীন লোকসাহিত্যের এক স্বতন্ত্র ধারা অনুসরণ করিয়া ইহাদের উদ্ভব হইয়াছে। উদ্ধৃতি শেষ। বাংলা গীতিকাও যে স্বতন্ত্র ধারার সাহিত্য এবং আদিতে গীতিকা যে ভিন্ন তাৎপর্য বহন করেছে তার ইঙ্গিত মেলে আশুতোষ ভট্টাচার্যের কিছু লেখা থেকে। তিনি লিখেছেন, উদ্ধৃতি, গীতিকার উদ্ভব যে সময়ই হোক না কেন, ইহার সম্বন্ধে একটি কথা প্রায় সকলেই স্বীকার করেন যে ইহার মধ্যে কেবলমাত্র সমসাময়িক ভাব ও বস্তুরই যে সাক্ষাৎকার লাভ করা যায় এমন নহে। But also the fossil remains of the lore of the folk reaching back to remoter antiquity. এই সকল
প্রস্তরীভূত আদিম উপকরণ সমূহের মৌলিক তাৎপর্য লুপ্ত হইয়াছে, কিন্তু ইহার ভিতর হইতে জাতীয় ইতিহাসের মূল্যবান উপকরণ এখনো সংগৃহীত হইতে পারে। উদ্ধৃতি শেষ। অধ্যাপক ভট্টাচার্য গীতিকা সম্পর্কে কিছু সূত্রমাত্র উল্লেখ করেছেন এখানে। এই ভাবনাটিকে তিনি আর বেশি দূর পর্যন্ত টেনে নিয়ে যাননি। ক্ষিতীশচন্দ্র মৌলিক যখন গীতিকা সংগ্রহের কাজ করছেন, তখন তিনি গীতিকা পরিবেশনের নেপথ্যে যে বিশেষ উদ্দেশ্য রয়েছে তা লক্ষ্য করেছেন। তিনি প্রথম খণ্ডে যা বলেছেন তার কয়েকটি পংক্তির উল্লেখ এখানে করছি। পূর্ববঙ্গে বিবাহাদি উৎসব উপলক্ষে গায়েন ডাকিয়া পালাগান দেওয়া হয়, ইহাতে গায়েনদের বেশ ভালো প্রাপ্তি হইয়া থাকে। পূর্ববঙ্গে ময়মনসিংহ, ঢাকা, নোয়াখালী ও ফরিদপুর জেলার হিন্দু মুসলমান কৃষকদের মধ্যে একটা সুদৃঢ় বিশ্বাস আছে, দেশে অনাবৃষ্টি দেখা দিলে ভালো গায়েন পালাগান গাহিয়া বৃষ্টি নামাইতে পারেন। উদ্ধৃতি শেষ। এর জন্য সাধারণত করুণ রসাত্মক পালাকে নির্বাচন করা হয়। গায়েনরা একটানা গান করেন, প্রয়োজন বোধে গান কয়েক রাত্রিও চলতে পারে। একটি ধোয়া বা ধ্রুবপদের উল্লেখ তিনি করেছেন। গায়েনরা একটি বিশেষ ধোয়া বা 5 দোহার গাইতে থাকেন, যেমন ও কানা মেঘারে একবার ফিরা চাও, এক মুইট ধানের ভাত খাই। বৃষ্টিকে আবাহন করছেন পল্লী গায়েন অত্যন্ত বিনীত বাক্যে, অর্থাৎ শুধুমাত্র আনন্দ গ্রহণ নয়, বরং গীতিকা পরিবেশিত হলে বৃষ্টি হবে আর এর ফলে জমি শস্য শ্যামলা হয়ে উঠবে, এমন বিশ্বাস পোষণ করত সেই সময়ের মানুষ। অর্থাৎ গৃহস্থের বাড়িতে যখন গীতিকা পরিবেশনের আয়োজন হয়, তখন নেপথ্যে থাকে কোনো সৎ উদ্দেশ্য। তা ব্যক্তিগত নয়, বরং সমষ্টির মঙ্গল কামনাই করা হয় এর মাধ্যমে। ফলে এসবকে কেন উদ্দেশ্য নিরপেক্ষ বলা হবে, এমন একটি প্রশ্ন উত্থাপিত হওয়াই উচিত। মন্তব্যটির সপক্ষে একটি উদাহরণ গ্রহণের প্রয়োজন রয়েছে। ক্ষিতীশচন্দ্র মৌলিক কর্তৃক সংগৃহীত কমলাকন্যার পালা গীতিকাটি থেকে কিছু পংক্তি এখানে তুলে ধরা গেল। গায়েনের বন্দনা অংশ। ও কানা মেঘারে তুই না আমার ভাই, এক ফোঁটা পানি দে, শাইলের ভাত খাই। শাইলের ভাত খাইতে খাইতে মুখে হইল রুচি, মা লক্ষ্মীর নিয়রে রাইখো ধান এক খুচি। আসন পাতিয়া তাতে দিও পদ্মের রাশি, এইখানে গাইবাম আমি কমলার 12 মাসি। এই গান গাইতে লাগে 5 কড়া করি, এই গান গাইবাম আমি ভাগ্যমানের বাড়ি। ভাগ্যমানের বাড়ি নারে আছে দালান মঠ, আসন পাতিয়া সামনে দেউরে জলের ঘট। দেশে নাইরে বৃষ্টি পানি, ক্ষেতের মাটি ফাটা, পিতলা ঘট ভৈরা দিলে লাগবো মেঘের ঘটা। ঘটের উপর আমি সারি একখান পাই, দেওয়ার মেঘ দয়া কইরব আর ভাবনা নাই। জমিতে শ্রমদান করা ফসল ফলানোর অন্যতম প্রধান সত্য, কিন্তু তারই সমান্তরালে মানুষকে অলৌকিক শক্তির দ্বারস্থ হতে হয়েছে এর জন্য। তাই এক ফোঁটা পানির জন্য মেঘ দেবতার কাছে মানুষের আকুতির প্রকাশে আমরা লক্ষ্য করি এখানে। পালাটির বন্দনা অংশের আরো কয়েকটি পংক্তির উল্লেখ এখানে করছি। স্বর্গেতে বন্দনা করি গো দেব ইন্দ্ররাজ, জানার আদেশে সব মেঘগণ সাজে। পৃথিবীর উপরে যত সাধু গুরুজন, মুসলমানের পীর আর হিন্দুর দেবতাগণ। সর্বদেবগণে আমি করিয়া মিন্নতি, বৃষ্টি লামাইয়া দেশে দূর করো এই দুর্গতি। তারপরে বন্দনাগো করি গুরু উস্তাদেরও চরণ, জানার কৃপায় মানুষ পায় বিদ্যা জ্ঞান। দেশের আসরে আমি আজ পাইবাম গান, মিন্নতি করিয়া বলি গানের রাখিবা সম্মান। দ্বিজ ঈশান রচিল না কমলার 12 মাসি, যে গান শুনিয়া কান্দে আসমানে মেঘ হাসি। সভাজনের চরণে আমার কোটি নমস্কার, কমলার 12 মাসি গান করবাম প্রচার। এই যে গীতিকা পরিবেশনের উদ্দেশ্যমূলকতা, তা কিন্তু এখানে স্পষ্টতা পেয়েছে। সর্বোপরি
এটিকে কবি বারোমাসী গান বলেছেন। অবশ্য সুদীর্ঘ গীতিকায় বারোমাসীর কিছু লক্ষণও রয়েছে। কমলাকন্যার পালার ভূমিকায় ক্ষিতীশচন্দ্র মৌলিক লিখছেন, উদ্ধৃতি, এককালে পূর্ববঙ্গে হিন্দু মুসলমান কৃষক সমাজে সুদৃঢ় বিশ্বাস ছিল, অভিজ্ঞ গায়েন এইসব পালা গান গাহিয়া বৃষ্টি নামাইতে পারেন। 1935 খ্রিস্টাব্দের মে মাসে টাঙ্গাইলের উত্তর পূর্ব 15 মাইল দূরে বল্লারতনগঞ্জ বাজারে 1944 খ্রিস্টাব্দের মার্চ মাসে ঢাকার 10 মাইল পশ্চিমে ভাকুরতা গ্রামে গায়েনের এই আশ্চর্য ক্ষমতা আমি প্রত্যক্ষ করিয়াছি, দেখিয়াছি। এই উদ্দেশ্যে পালাগান গাহিতে হিন্দু ও মুসলমান গায়েন তাহাদের নিজস্ব উস্তাদ গুরু পরম্পরা কতকগুলি বিশেষ নিয়ম প্রতিপালন করেন। সেসব নিয়মগুলোর মধ্যে একবেলা হবিষ্যান্ন আহার ও আসরে গান গাহিবার সময় ছাড়া অন্য সময় মৌন থাকা হিন্দু মুসলমান গায়েনদের একই প্রকার বিধান। দুই জায়গায় দেখিয়াছি গানের দ্বিতীয় রাত্রির শেষে বৃষ্টি নামিয়াছিল। উদ্ধৃতি শেষ। গীতিগুলোকে পালার আকারে উপস্থাপনের জন্য নানা নিয়ম সংস্কার বিধি নিষেধ মেনে চলতেন গায়েন দোহাররা। ব্রত পালন করার আগে ব্রতিনীরা সংযম থাকার যেসব বিধি নিয়ম মেনে চলে, অনুরূপ সেসবের মতো। শুধু তাই নয়, গুরু পরম্পরাও রয়েছে এখানে। গুরু তার শিষ্যদের এসব শিখিয়ে দিতেন। লোক সংস্কৃতির উপাদানও প্রজন্ম পরম্পরায় শিখে নেবার মধ্য দিয়ে অস্তিত্ব রক্ষা করে চলে। হিন্দু ও মুসলমানের ধর্মভেদকে ছাপিয়ে মানুষের বৃষ্টি কামনার বিষয়টি হয়ে উঠেছে মুখ্য। তাছাড়া গীতিকা পরিবেশনায় যে উদ্দেশ্যমূলকতা রয়েছে তাতে সংশয় নেই। ক্ষিতীশচন্দ্র মৌলিক পূর্ববঙ্গ গীতিকার দ্বিতীয় খণ্ডে কাঞ্চনকন্যা শীর্ষক গীতিকাটিও সংগ্রহ ও সংকলন করেছেন। এই গীতিকাটি দীনেশচন্দ্র সেনের সংগ্রহেও রয়েছে। দীনেশচন্দ্র সেনের সংগ্রহে যখন ছত্র সংখ্যা 469, তখন ক্ষিতীশচন্দ্র মৌলিকের সংগ্রহে রয়েছে 750টি ছত্র। তাছাড়া যা আমাদের অনুসন্ধানের বিষয় তা যথাযথভাবে রয়েছে ক্ষিতীশচন্দ্র মৌলিকের সংগ্রহে। অবশ্য দীনেশচন্দ্র সেনের সংগ্রহে পালাটির নাম হলো ধোপার পাঠ। পালাটির গভীরে প্রেমের ক্ষেত্রে বিশ্বাসভঙ্গের স্বরূপটি যেমন ধরা পড়েছে, তেমনি বড়র পিরিতি বালির বাঁধ প্রবাদটির সার্থকতাও খুঁজে পাওয়া যায়। গোথা নামে ধোপার চতুর্দশী কন্যা কাঞ্চনমালা অপূর্ব সুন্দরী। রাজকুমার তার প্রেমে মুগ্ধ হয়, কিন্তু প্রেম নিবেদনের পরেও কাঞ্চনমালা সাড়া দেয় না। কিন্তু এক সময় কাঠিন্য ভঙ্গ করে রাজকুমারের সঙ্গে প্রেমের বাঁধনে জড়িয়ে যায়। পরিস্থিতির কারণে দুজনকে এক সময় ঘর ছাড়তে হয়। তারা হাঁটতে হাঁটতে চলে যায় অন্য এক রাজ্যে। এক ধোপার ঘরে তাদের আশ্রয় মেলে। ধোপা সেখানকার রাজার কাপড় ধোয়। কাঞ্চনমালা এবং রাজকুমার ধোপাকে তার কাজে সাহায্য করতে থাকে। দুজনে মিলে সেই কাপড় দিতে যায় রাজবাড়িতে। সেখানকার রাজকন্যা রুক্মিণী রাজকুমারকে দেখে তার প্রেমে পড়ে যায়। সে নিজের প্রভাব খাটিয়ে বিবাহ করে রাজকুমারকে। অনেক পরে রাজবাড়িতে রুক্মিণী ও রাজকুমারকে একত্রে দেখে বিস্মিত হয় কাঞ্চনমালা। মুহূর্তে সে সবই বুঝে যায়। প্রেমের প্রতি তার বিশ্বাস হারিয়ে যায়। ফিরে আসে সে পিতৃগৃহে। উন্মাদ লক্ষণও দেখা দেয় তার মধ্যে। উদ্ধৃতি, বাপে কান্দে ঝিয়ে কান্দে গলা ধরাধরি, কারবাদোষ কেবান দেয় মনের আগুনে পুরি। বাপের কথা কান্দা কাঞ্চন কয় দুঃখের কথা, দেশ বিদেশে ঘুইরা পাইল যত দুঃখ ব্যথা। রাজার বাড়ির খবর কাঞ্চন পাইল বাপের আগে, সকল হারাইছে কাঞ্চন কর্মের অনুরাগে। উল্লেখ শেষ হলো। শেষ পর্যন্ত কাঞ্চনমালা তার প্রিয়তম খুরাই নদীতে ঝাঁপ দেয়। নদীর প্রবল জলস্রোতেই মিশে যায় তার প্রাণ প্রবাহ। স্পষ্টতই কাঞ্চনকন্যার বিয়োগান্তক পরিণতি ঘটেছে। ট্র্যাজিক এই পরিণতি পালার শ্রোতাদের মনকে বেদনাসিক্ত করে।
কিন্তু বর্তমান আলোচনায় কেন পালাটির প্রসঙ্গ উত্থাপিত হলো তা এখনো স্পষ্টতা পায়নি। পল্লী গায়েন সংক্ষেপে ঘটনার বিবরণের সঙ্গে উদ্দেশ্যমূলকতার দিকটির প্রতিও আলোকপাত করেছেন। তিনি গানে গানে জানিয়েছেন, কোন দেশতনে আইছরে ঢেউ, তুমি যাইবা কোথাকারে, আমারে ভাসাইয়া লও, সেই না দুস্তর শাওরে। এই না বললা কাঞ্চন কন্যা জলে দিল ঝাঁপ, কোথায় রইল রাজার কুমার, কোথায় রইল বাপ। তারা হইল নিমিঝিমি সেনি রাইতের নিশাকালে, ঝম্প দিয়া পড়ে কন্যা খুরাই নদীর জলে। এই পালাটির শেষ কয়েকটা পংক্তি, হায় রে ডুববা গেল কাঞ্চনমালা, জল হইল থির, দেওয়ায় ডাকে আকাশ ফাইটটা, হইল রে চৌচির। এখানে পালা রচয়িতা, পালা পরিবেশক, সর্বোপরি শ্রোতৃ সাধারণের উদ্দেশ্যমূলকতা স্পষ্টতা পেয়ে যায়। চাষাবাদের প্রয়োজনে জমিতে জলের প্রয়োজন হয়। যে সময়ের কথা বলা হচ্ছে সে সময় মানুষকে সব সময়ে প্রকৃতির মেজাজ মর্জির উপরেই নির্ভর করতে হয়েছে বেশি করে। এসব গীতিকা পরিবেশনের উদ্দেশ্যমূলকতার দিকটি এখানে স্পষ্টতা পেয়ে যাচ্ছে। অবশ্য পূর্ববঙ্গ গীতিকার সবগুলোই যে বৃষ্টি আবাহনের জন্য পরিবেশিত হতো তা নয়, বরং ভিন্ন উদ্দেশ্যমূলকতাও ছিল। তাহলে কি আমরা অতীতের সঙ্গে সম্পর্ক বিচ্যুত হয়ে গীতিকা সম্পর্কে কোনো ভ্রান্ত সিদ্ধান্তে পৌঁছে যাচ্ছি বারবার? কি ছিল গীতিকা পরিবেশনের মূল লক্ষ্য? 4, মানুষের জীবনযাত্রা শুরুর দিনগুলো ছিল বড় বেশি বিভীষিকাময়। ক্ষুদ্র ক্ষুদ্র গোষ্ঠীতে বসবাস, যুদ্ধ করে বেঁচে থাকা, গোষ্ঠীকে বাঁচিয়ে রাখা এবং খাদ্য সংগ্রহের অতিরিক্ত কিছু করার অবকাশই ছিল না তখন। প্রকৃতির নিষ্ঠুর আচরণকে, বন্য প্রাণীদের সহিংসতাকে ক্রমাগত বল তথা শক্তি প্রয়োগ করে, পরে বুদ্ধি প্রয়োগ করে এবং মেধা খাটিয়ে জয় করার চেষ্টা চালিয়ে গেছে মানুষ। পশু শিকার এবং ফলমূল আহরণ করে হাজার হাজার বছর জীবন প্রবাহকে বাঁচিয়ে রেখেছে। ফলমূল আহরণের সূত্রেই মানুষ নতুন এক অগ্রগতির ধাপে পা রেখেছে। এই সুদীর্ঘ সময়ে মানুষ বিশ্বাস করেছে অলৌকিক শক্তির অস্তিত্বকে। আত্মার পূজা, সর্বপ্রাণবাদ, জাদুমূলকতা, টোটেম টেবু ইত্যাদিতে আস্থা স্থাপন করেছে আমাদের আদিম প্রপিতামহরা। যেদিন পশু শিকার থেকে সামান্য সরে মানুষ কৃষির জগতে পা রেখেছে, তখনই মানুষের বেঁচে থাকার আদব কায়দা বদলে গেছে। পশু শিকারের পর্বে শিকারই ছিল মুখ্য, কিন্তু কৃষিকর্মে মানুষ যত বেশি সম্পৃক্ত হয়েছে, প্রকৃতি নির্ভরতা বেড়ে গেছে তত বেশি করে। শিকার পর্বে অস্ত্র নির্মাণ করা, পর্বত গাত্রে শিকারের ছবি এঁকে নানাভাবে শিকারের ভঙ্গি সহ নৃত্যগীত করার রীতি পদ্ধতি চালু ছিল। কাজ, গান আর নাচের যে আদি সম্পর্ক, এই বিষয়ে পণ্ডিতেরা নানা অভিমত দিয়েছেন। আদিতে নাচ ছাড়া গান ছিল অসম্ভব। নাচ এবং গান উৎপাদন কর্মের সঙ্গে সম্পর্কযুক্ত। সুতরাং নাচ এবং গান যে এককালে ছিল উদ্দেশ্যমূলক এবং প্রয়োজনীয় বলাই বাহুল্য। প্রাথমিক পর্যায়ে 10 জনে মিলে উৎপাদন কার্যে ব্যাপৃত থাকাটাই ছিল আবশ্যিক কর্ম। কাজের প্রয়োজনে নির্মিত স্থূল হাতিয়ার দিয়ে একা সম্পূর্ণ কাজকে শেষ করা ছিল অসম্ভব। ক্রমে ক্রমে মানুষ তা থেকে বেরিয়ে আসতে পেরেছে, কিন্তু যৌথভাবে টিকে থেকে কর্ম করার প্রয়োজন যে এতে মিটে গেছে তা নয়। কাজ শুরুর আগেই মানুষ শুরু করেছে কামনা সফল হবার কল্পনা, আর কল্পনায় মানুষ ওই ছবিটি দেখতে চেয়েছে। ফলে নাচ আর গানের আয়োজন। নাচ হচ্ছে আগাগোড়া কামনা সফল হবার অনুকরণ, গানও হচ্ছে তাই, সাহস সঞ্চয় করা আর ঝাঁপিয়ে পড়া, তাহলেই আগাগোড়া সাফল্য। জেন হ্যারিসন বলছেন, when a savage wants sun or wind or rain,
He does not go to church and prostrate himself before a false god. He summons his tribe and dance a sun dance or a wind dance or a rain dance. When he would hunt and catch a bear, he does not pray to his God for strength to outwit and outmatch the bear. He rehearses his hunt in a bear dance. এর বঙ্গানুবাদ করলে দাঁড়ায়, আদিম মানুষ যখন রোদ, হাওয়া বা বৃষ্টি চায়, তখন সে দেবালয়ে গিয়ে কোনো অলিক দেবতার পায়ে লুটিয়ে পড়ে না। সে ডাক দেয় নিজের গোষ্ঠীকে এবং রোদের নাচ, বৃষ্টির নাচ নাচতে শুরু করে। ভালুক শিকার করবার, ভালুকটিকে হারিয়ে দেবার জন্য সে তার দেবতার কাছে শক্তি ভিক্ষা করে না। ভালুক নাচ নেচে শিকারের মহড়া দিয়ে নেয়। নাচের সঙ্গে গানকে বিচ্ছিন্ন করে দেখার উপায় নেই। আসল কাজের সঙ্গে জাদু বিশ্বাসের যে তফাৎ রয়েছে, মানুষ সেটা বুঝে উঠতেই পারেনি প্রথমে। জাদু বিশ্বাস থেকেই যে সঙ্গীতের জন্ম, তাও বলেছেন গবেষকেরা। অর্থাৎ কামনা ও জাদু বিশ্বাসী সঙ্গীতের জন্মদাতা। উদ্ধৃতি, এই কামনাকে কল্পনায় সফল করে প্রাচীন মানুষ মনে করেছে যে বাস্তবিক তা বুঝি সফল হতে চলল। উদ্ধৃতি শেষ। সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলা, কৃষি প্রধান, প্রকৃতির উপর নির্ভরতা তাই স্বাভাবিক কারণেই জন্মেছে। প্রকৃতি প্রসন্ন থাকলে মানুষ স্বাভাবিক বাঁচবে, নতুবা মৃত্যু অবধারিত। ফলে খাদ্যের জন্য এসব কর্মগুলোতে মানুষ স্বাভাবিক পথ ধরেই নিয়োজিত করেছে নিজেদের। নারীদের দ্বারাই কৃষিকর্মের ভিত্তি স্থাপিত হয়েছে। অবশ্য পুরুষেরাও সে কর্মে নিয়োজিত হয়েছে। শ্রমকে লাঘব করার জন্য যেমন নতুন নতুন পদ্ধতি উদ্ভাবিত হয়েছে, তেমনি স্বাভাবিক পথ ধরেই কর্ম বিভাজন ঘটেছে। নারীদের ভূমিকা কিন্তু এতে খর্বিত হয়নি, বরং নারীর যে কৃষিদ্রব্য উৎপাদন ভূমিকা রয়েছে, সেই রকম বিশ্বাস মানুষ গভীরভাবে করে এসেছে। নারীরা যে সন্তানের জন্মদানের ক্ষমতা রাখে, সে বিষয়টি সুদূর অতীতেই মানুষের অন্তরে বিস্ময় জাগিয়েছে। সমান্তরালভাবে মাটিও ফসলের জন্ম দেয়। ফলে নারী ও মাটি কখনো কখনো হয়ে উঠেছে সমান গুরুত্বপূর্ণ ও একার্থক। ফসল প্রাপ্তির জন্য প্রকৃতির উপরেই আদিকাল থেকে ভরসা করে এসেছে মানুষ। আর ঠিক এই কারণেই ফসল প্রাপ্তির সঙ্গে সম্পর্কিত যাবতীয় কৃত্যালির সঙ্গে নারীদের সম্পর্ক এতখানি গভীর। নারীরা শ্রম, এমনকি নারীর জীবিত ও মৃত শরীরও ফসল প্রাপ্তি সম্পর্কিত বিশ্বাস সংস্কারের সঙ্গে জড়িয়ে গেছে গভীরভাবে। এর একটি উদাহরণ নেওয়া যেতে পারে। পাউনি আদিবাসীদের মধ্যে প্রচলিত কুমারী বলির একটি চিত্র এটি। সেটি ঊনবিংশ শতাব্দীর প্রথমার্ধের একটি ঘটনা। কোন এক বসন্ত উৎসবের সময় একটি 13-14 বছরের মেয়েকে বলি দেওয়া হলো। এর আগে মেয়েটিকে লালন পালন করা হয়েছিল। তার দুদিন আগে গোষ্ঠীর মোড়ল আর যোদ্ধারা মেয়েটিকে নিয়ে বাড়ি বাড়ি পরিক্রমা করল। উৎসবের দিন মেয়েটিকে একটি নির্দিষ্ট স্থানে নিয়ে আসা হলো, যেখানে মেয়েটিকে বলি দেওয়া হবে। তার দেহ অর্ধেক কালো আর অর্ধেক সাদা রং করে দেওয়া হলো। একটি গাছের সঙ্গে তাকে বাঁধা হলো। তারপর নরম আগুনের আঁচে ঝলসানো হলো মেয়েটিকে। শেষে তীর দিয়ে বিদ্ধ করতে করতে মেয়েটিকে মেরে ফেলা হলো। প্রধান পুরোহিত এসে মেয়েটির হৃৎপিণ্ড ছিঁড়ে খেয়ে ফেলল। শরীর থেকে মাংসগুলো ছাড়িয়ে ঝুড়ি ভর্তি করে নিয়ে যাওয়া হলো শস্য ক্ষেত্রে। গরম মাংসের টুকরো থেকে রক্ত নিংড়ে বের করে শস্য বীজের সঙ্গে মেশানো হলো এবং সেগুলো ছড়িয়ে দেওয়া হলো জমিতে। মাংস পিণ্ডগুলোকে পুঁতে ফেলা হলো। এ হলো জমিতে ফসল প্রাপ্তির কামনায় মানুষের বিশ্বাস সংস্কারের একটি দৃষ্টান্ত মাত্র। এমন অগণিত উদাহরণ মিলবে। কৃষিকর্মে নারীদের সক্রিয় ভূমিকা পরিমাপযোগ্য নয়।
জন্মদানের ক্ষমতা যে নারীদেরই একচেটিয়া, এমন বিশ্বাসেই বদ্ধমূল হয়ে গিয়েছিল আমাদের প্রপিতামহদের মনের গভীরে। ফলে এই দায়িত্ব বর্তেছে নারীদের উপর। বৈদিক ঐতিহ্যে অবশ্য নারীরা ততখানি গুরুত্ব পায়নি। বঙ্গভূমি বরাবরই বেদ বহির্ভূত অঞ্চল, এখানে রয়েছে উর্বর কৃষিভূমি, সেখানে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় লিখছেন, উদ্ধৃতি, অভাব মেটানোর তাগিদ প্রধানত দুরকম: এক, আত্মরক্ষা আর নিরাপত্তা; দুই, শস্য, পশু আর সন্তানের সংখ্যা বৃদ্ধি। পুরুষেরা স্বভাবতই প্রথম উদ্দেশ্যটির পক্ষে উপযুক্ত, নারীরা দ্বিতীয়টির। উদ্ধৃতি শেষ। মাটিতে শস্য উৎপাদনের কৌশল যেহেতু নারীদের মজ্জাগত, তাই নারীদের প্রতি দৃষ্টিভঙ্গিতে স্বাতন্ত্র্য জন্মেছিল অনেক আগেই। বঙ্গের মানুষ গানকে প্রাণের সম্পদ হিসেবে গ্রহণ করেছিল। কোন সুদূর অতীত থেকে মানুষ এই পথ অবলম্বন করেছিল তা বলা কঠিন। বঙ্গে যে কত ধরনের গান মানুষ গেয়েছে তার তালিকা সুদীর্ঘ। বাংলাদেশের ব্রতেও দেখি আমরা, মানুষ ব্রত করছে, ব্রত শেষে রয়েছে নৃত্য গীতের আয়োজন। কিছু পাওয়ার জন্য গাওয়া এবং কিছু পেয়ে গেলে গাওয়া, এই দুটো বিষয়ই রয়েছে। ব্রত মানত করছে কিশোরীরা, নারীরা তখনও গাইছে, আবার মনোকামনা পূর্ণ হলেও গান গাইছে। দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় লিখছেন, নাচ গানের সঙ্গে কাজের এই যে যোগাযোগ, এর মূলে রয়েছে আদিম মানুষদের একটি অদ্ভুত বিশ্বাস, এর নাম জাদু বিশ্বাস। ইংরেজিতে বলে ম্যাজিক। কি রকমের বিশ্বাস? কল্পনায় প্রকৃতিকে জয় করতে পারলে বাস্তবভাবে প্রকৃতিকেও জয় করা সত্যি সম্ভবপর হবে। কল্পনায় জয় করা মানে কি? জয়ের একটা নকল তোলা। কামনা সফল হয়েছে তারই যেন অভিনয় করা। আকাশে বৃষ্টি চাইলে ওরা দলের সবাইকে ডাক দিয়ে শুরু করবে বৃষ্টির নাচ। আকাশে জলের ছিটে ছুঁড়ে বৃষ্টির নকল তুলবে, বাজনা বাজিয়ে নকল করবে মেঘের ডাক। আর ওরা ভাববে মেঘের ডাক, ওরা ভাববে এইভাবে কামনা সফল হওয়ার নকল করে সত্যিই খুশি কামনাকে সফল করা সম্ভব হবে। উদ্ধৃতি শেষ হলো। পূর্ববঙ্গ গীতিকাগুলোর সূচনায় অথবা সমাপ্তিতে কখনো কোনো না কোনো কামনা বাসনার কথা ব্যক্ত হয়েছে। এটা প্রাচীন ধারণা যে কামনাকে সফল করে তুললে বাস্তবেও তা সফল হবে। এইভাবে কামনার সঙ্গে জাদু বিশ্বাসের অচ্ছেদ্য সম্পর্ক গড়ে উঠেছে। জাদু বিশ্বাসের থেকেও যে সঙ্গীতের জন্ম, একথা পণ্ডিতেরা আগেই জানিয়েছেন। আমাদের ছান্দোগ্য উপনিষদেও বৃষ্টি হবার জন্য সামগান গাইবার কথা ঋষিরা বলেছেন। এখানে জাদু বৃষ্টির কথা নানাভাবে ব্যক্ত হয়েছে। পূর্ববঙ্গ গীতিকাতেও প্রকৃতিকে বশ করার উদ্দেশ্যটি কোথাও কোথাও উচ্চারিত হয়েছে। সময় এগিয়ে চলেছে, তারই সঙ্গে মানুষের এগিয়ে চলার কাজটিও থেমে নেই। নারীদের আশ্চর্য ক্ষমতা প্রত্যক্ষ করে মানুষের বিস্ময়ের সূচনা ঘটেছিল চেতনার সূচনা লগ্ন থেকেই। নানা প্রক্রিয়ায় মানুষ শুরু করেছিল নারী বন্দনা। সেই বন্দনা যেমন মন্ত্রে সম্পন্ন হয়েছে, তেমনি নাচে গানে সম্পন্ন করার কাজ ধারাবাহিকভাবে করে গেছে মানুষ। এসব গানে রয়েছে জাদু ভাবনা, যে জাদুর প্রভাবে জমিতে ভালো ফসল উৎপাদিত হবে, প্রয়াত জনের আত্মা অন্তত অশুভ স্বরূপে মানুষের কোনো ক্ষতি করতে পারবে না, বরং সার্বিক কল্যাণ করবে গোষ্ঠীভুক্ত মানুষের। কৃষি প্রধান বঙ্গভূমিতে এইভাবেও নারী বন্দনার কাজ সম্পন্ন হয়েছে। এমন নারীরাই বন্দিত হয়েছেন যারা ব্যতিক্রমী, মানুষের সাধারণ কাজকর্মের সীমা অতিক্রম করে যারা নিজেদের মেধা ও চেতনার জোরে অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হয়েছেন। গান বা স্তব রচিত হয়েছে তাদেরই অবলম্বন করে। সময় তো এগোয়, একই সঙ্গে চেতনার জগতেও পরিবর্তন ঘটে। এককালে যা ছিল মন্ত্র, পরে তাতে সংযোজিত হয়েছে তাৎপর্যপূর্ণ ভাষা ও সুর।
ক্রমে বদলে গেছে উপস্থাপনার রীতি পদ্ধতিও। গীতিকার উপস্থাপক তথা গায়নের দিক থেকেই বিষয়টিকে পর্যালোচনা করা যেতে পারে। বয়াতি বা গায়েনরা গীতিকা পরিবেশনের আগে কিছু নিয়ম কানুন পালন করেন। দৃষ্টান্তস্বরূপ, ব্রত পালনকারী নারীরা ব্রত পালনের আগে সংযম রক্ষা করে। যেমন ব্রতের দিন পূর্বদিন নিরামিষ আহার, স্বল্পাহার, রাত্রে না খেয়ে থাকা, ব্রতের দিন ব্রত না হওয়া পর্যন্ত উপোসী থাকার নিয়ম পালন করা হয়। ব্রত পালনকারীদের জন্য এসব হলো অবশ্য পালনীয়, এর অন্যথা হয় না। নিয়ম ভঙ্গ করলে উদ্দেশ্য সফল হয় না। গায়েনদেরও গান অর্থাৎ গীতিকা পরিবেশনের নেপথ্যে উদ্দেশ্যমূলকতার স্বরূপটি তাই বুঝে নেওয়া যায়। গৃহযাত্রা, দেবালয় প্রতিষ্ঠা, মাতা পিতার শ্রাদ্ধ দিবস থেকে শুরু করে জমিতে ভালো ফসল ফলানোর জন্য বৃষ্টি কামনায়ও অবস্থা সম্পন্ন গৃহস্থ এরকম অনুষ্ঠানের আয়োজন করতেন। এমনকি গীতিকানুষ্ঠান শুরুর প্রারম্ভে গৃহস্থ নিষ্ঠা সহকারে একটি ঘট স্থাপন করেন। যে কোনো ব্রত বা মাঙ্গলিক কর্মে ঘট স্থাপনের সঙ্গে এর কোনো পার্থক্যই নেই। দেবমূর্তি নির্মাণ করে পূজা সম্পন্ন করার অনেক আগে থেকেই ঘট প্রতিষ্ঠা করে মাঙ্গলিক কর্মাদি সম্পন্ন করার সামাজিক রীতি প্রচলিত ছিল। একই সঙ্গে লক্ষণীয় যে গীতিকার সূচনায় রয়েছে দেববন্দনা। একে গীতিকা থেকে আপাত বিচ্ছিন্ন বলে মনে হয়, কিন্তু তা গীতিকারই অবিচ্ছেদ্য অপরিহার্য অঙ্গ। বর্তমান সময়ে অবস্থান করে অতীতের মূল্যায়ন সম্ভব নয়। গীতিকা উপস্থাপনই যেখানে মূল উদ্দেশ্য, সেখানে দেববন্দনা আদৌ বর্জিত তথা লঘু অংশবিশেষ হতে পারে না। দেবদেবীরা যখন অলৌকিক শক্তি সম্পন্ন, সেক্ষেত্রে তাদের খুশি রাখার সব রকমের প্রচেষ্টা বয়াতি, গায়েন এবং ভোক্তা করে গেছেন। বাঙালির ধর্মাচারে নানা বৈচিত্র্য আমরা দেখেছি। লোকজীবনে ধর্মের স্বরূপ যাই হোক না কেন, সহজ সরল জীবনযাপনে অভ্যস্ত তারা। ধর্মাচারের অঙ্গ হিসেবেই পূর্ববঙ্গ গীতিকা স্থান করে নিয়েছিল। বৌদ্ধ সহজিয়া চেতনা বাঙালি চরিত্রে উদারতার যে বীজ বপন করে দিয়েছিল, পরবর্তীকালেও হিন্দু মুসলমান সমন্বয় চেতনা বাধার কারণ হয়ে দাঁড়ায়নি। ধর্ম মানুষকে বরাবরই কঠিন বাঁধনে বন্দি রাখতে চায়। যত দিন গেছে হিন্দু মুসলমানের বিভেদ বেড়েছে, নারীদের স্বাধীন চেতনায় ধর্মগুরুদের কাছে নিন্দিত হয়েছে। চাষাবাদের কাজে দক্ষ মুসলমান চাষিরা গীতিকার জাদিমূলকতার জগৎ থেকে সরে আসতে পারেননি। যে কারণে পণ্ডিত দীনেশচন্দ্র সেন যখন রচনা করেন বাংলা সাহিত্যে মুসলমানের অবদান গ্রন্থটি, তখন আমরা তাকে সহজভাবেই গ্রহণ করি। গীতিকাগুলিতে কবিত্বের বিচার বিশ্লেষণ নিয়েই আমাদের যাবতীয় উদ্দীপনা, অন্য দিকগুলোকে আমরা ভেবে দেখি না। অধ্যাপক পল্লব সেনগুপ্ত যথার্থই লিখেছেন, আমরা যতই এগিয়ে থাকি না কেন, হাজার হাজার বছরের বিবর্তনে আমাদের মনে অন্তর্লীন হয়ে আছে সেই প্রাগৈতিহাসিক কালের অজস্র অব্যক্ত সংস্কার। মহাকালের স্রোতে ফেলে যাওয়া বহু বহু শতাব্দীর পলিতে তারা চাপা পড়ে আছে এইমাত্র। সে অতীত কেবলমাত্র আমাদেরই নয়, তা বিশ্বজগতের সমস্ত কৃষি বলয়েরই। সে অতীতকে চেনাবারই একটি শ্রেয় ও সুনিশ্চিত পথ হলো বিবাহের এবং অন্য ধরনের অজস্র ধরনের সামাজিক আয়োজনের এবং সাজসজ্জা বসন ভূষণের বিন্যাসের জীবনচর্যার বহু বিচিত্র প্রকরণের অন্তর্বিলীন লোকাচারগুলির চর্যা, যারা সর্বদাই নিয়ন্ত্রিত হয় অলক্ষ্য সঞ্চারী আদিম বিশ্বাসজাত সংস্কার মগ্নতার অনুষঙ্গে। আমি উদ্ধৃতিটি শেষ করলাম, সেই সঙ্গে আমি আমার কথা বলো শেষ করছি। প্রসঙ্গত এখানে অনেকগুলো উদ্ধৃতি উল্লেখ করা হয়েছে। আমি যাদের লেখা থেকে এগুলো নিয়েছি তাদের নামগুলো আমি একটু বলে দিচ্ছি।
অধ্যাপক সুখময় মুখোপাধ্যায়, পূর্ণচন্দ্র ভট্টাচার্য বিদ্যাবিনোদ, অধ্যাপক অসিত কুমার বন্দ্যোপাধ্যায়, ক্ষিতীশচন্দ্র মৌলিক, অধ্যাপক আশুতোষ ভট্টাচার্য, দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়, দীনেন্দ্র কুমার সরকার, ডক্টর দীনেশ চন্দ্র সেন, অধ্যাপক পল্লব সেনগুপ্ত। সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি, ধন্যবাদ। স্যার নমস্কার, আমরা ভীষণ সমৃদ্ধ হলাম এবং অত্যন্ত ভালো একটা বক্তৃতা শুনলাম। বিশেষ করে এইটুকুনি বলার যে আমরা প্রত্যেকেই বাংলা পূর্ববঙ্গ গীতিকা সম্বন্ধে লোক সাহিত্যের ছাত্রছাত্রীরা কিছুটা পড়াশোনা করেছি, কিন্তু লোক সংস্কৃতির অত্যন্ত বেসিক কিছু বক্তব্য, বিশেষ করে নারী সংস্কৃতি এবং গীতিকার মধ্যে দিয়ে যেমন করে মেয়েদের উপস্থাপনা করা হয়েছে, যেটা প্রথম বাংলা লোক সাহিত্যের মানে আত্যন্তিক প্রকাশ হিসেবে উপস্থিত হয়, সেখানে একদম নতুন কিছু মাত্রা আপনার বক্তব্যের পর আজকে সংযোজিত হয়েছে বলে আমার মনে হয়। এবং আমরা খুব উপকৃত হয়েছি। আমি জানি, আমি মনে করছি যারা আমাদের ফেসবুক লাইভ দর্শক ছিলেন তারাও এই বক্তৃতা শুনে একই রকম ভাবে উপকৃত হবেন। স্যার, আমাদের সবার তরফ থেকে আপনাকে অজস্র অসংখ্য ধন্যবাদ, প্রণাম, ভালো থাকবেন। আমরা আবার নিশ্চয়ই পরে কখনো আপনার কাছ থেকে শুনবো। আমিও এখানে কথা বলতে পেরে নিজেকে সমৃদ্ধ মনে করছি, ধন্য মনে করছি। এখানে আমার গুরুজনেরা কথা বলেছেন, তারা যুক্ত আছেন, এখানে যে আমি কথা বলতে পেরেছি এটা আমার একটা বিশেষ পাওনা। আপনারা আমাকে সুযোগ দিয়েছেন, আপনাদেরও আমার ধন্যবাদ জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি। নমস্কার স্যার, ভালো থাকবেন।